ইতিহাস গড়ল বাংলাদেশ। নেপালকে ৪-১ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ সাফে চ্যাম্পিয়ন লাল সবুজ। সর্বোচ্চ গোলদাতা মিরাজুল। পারস্পরিক বোঝাপড়াতেই এসেছে সাফল্য, বললেন অনূর্ধ্ব-২০ সাফ শিরোপা জয়ীরা। অনুপ্রাণিত জামাল ভুঁইয়ার দল। ভুটান সফরে বেশ কয়েকজন সুযোগ দিতে চান কোচ কাবরেরা। সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই, সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে, সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। সাকিবের বিরুদ্ধে মামলার প্রশ্নে সাবেক ফুটবলার আমিনুলের প্রসঙ্গ টানলেন আইন উপদেষ্টা। প্রমাণ না হওয়া পর্যন্ত অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করার নির্দেশ। বিরাট রদবদল আসছে দেশের ক্রিকেটে। বৃহস্পতিবারের বোর্ড সভায় জানা যাবে হাথুরু সিংহের ভবিষ্যৎ। এজেন্ডায় স্ট্যান্ডিং কমিটি আর পূর্বাঞ্চল স্টেডিয়ামের দরপত্র বাতিল। এবং ঐতিহাসিক টেস্ট জিতে 2 দিন বিশ্রামের পর অনুশীলনে নামলো টাইগাররা। দ্বিতীয় ম্যাচের জন্য রাওয়ালপিন্ডিতে প্রস্তুতি। সিরিজ বাঁচাতে স্কোয়াডে পরিবর্তন পাকিস্তানের। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, আপনাকে স্বাগত। আমরা রিপোর্টে একটা লাইন দেখলাম, হিমালয়ে খালি হাতে ফেরারি। ফুটবলারদের পারফরমেন্স কেমন দেখলেন? ৪-১ গোল ব্যবধান, এটা কি পুরো ম্যাচের চিত্রটা বলে দেয় কিনা? প্রথম থেকেই মনে করেছিলেন কিনা যে স্কোর লাইনে এতটা আধিপত্য থাকবে? ধন্যবাদ আপনাকে। শুরুতে আসলে বাংলাদেশ দলকে অভিনন্দন জানাতে চাই আপনাদের সমাজ টিভির মাধ্যমে, কারণ তারা যেটা করে দেখিয়েছে, আমি বলবো যে অনেক দিন পরে আসলে আমাদের ফুটবলে একটা বড় শিরোপা আসছে, যদিও সেটা এসবিতে হোক বা সিনিয়র লেভেলই হোক। আর ট্রফি আমার কাছে মনে হয়। আর আপনি যেটা বলেছেন যে এক্সপেকটেশন ছিল কিনা যে 4-1 গোলে জিতবে, সত্যি কথা বলতে বাংলাদেশ যখন প্রথম ম্যাচ ভুটানের ম্যাচ থেকে শুরু করে, তারপর থেকে কিন্তু আসলে মানে ম্যাচ বাই ম্যাচ বাংলাদেশ ইমপ্রুভ করেছে প্রত্যেকটা ম্যাচে। গ্রুপ একটা ম্যাচে কিন্তু নেপালের সাথে 2-1 গোলে হেরেছিল। তো তারপরে আসলে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়াকে হারার পরে আপনি দেখেন বাংলাদেশ আসলে মেন্টালি যে স্ট্রং, মানে মেন্টাল স্ট্রেংথটা যে তৈরি করেছে, ওইটা আসলে আজকের ম্যাচের প্রতিফলন। কারণ নেপাল ম্যাচ 2-1 যখন হারে, তখন আমরা ধরে নিয়েছিলাম যে আজকে যেহেতু ফাইনালে গেছে হয়তো কম্পিটিটিভ ম্যাচ, এবং আমিও ধরে নিয়েছিলাম যে ম্যাচটা হয়তো এক্সট্রা টাইমে যাবে, পেনাল্টি শুট যাবে, এরকম একটা ভেবে নিয়েছিলাম। বাট যেটা হয়, আপনার দলে যখন অনেক ম্যাচ উইনিং প্লেয়ার থাকে, অনেক গোল করা প্লেয়ার থাকে, তখন কিন্তু আসলে এবং ম্যাচ ডেতে যদি আপনি পুরোপুরি পারফর্ম করতে পারেন, তখন কিন্তু আসলে প্রবলেমটা হয় না। আপনি দেখেন আজকে 4টা গোল যে হয়েছে, তারা 4টা গোলই কিন্তু স্ট্রাইকাররা করেছে, নোভা, রাহুল এবং আপনার মিরাজ। আমি বলবো যে খেলা মোমেন্টামটা দিয়েছে। আপনি দেখেন শুরুটা যদি দেখেন, নেপাল 2টি গোল করেছেন, একটা অ্যাসিস্টও আছে। নেপাল কিন্তু হাই ইন্টেন্সিটিতে ম্যাচটা শুরু করেছে। প্রথম দিকে কিন্তু তারা অ্যাটাক করার চেষ্টা করেছে, এবং মারুফ ভাই কিন্তু আসলে তার প্রেস কনফারেন্সে বলেছে যে যেটা হয় যে যখন আপনি স্বাগতিক থাকবেন তখন সাপোর্টারদের একটা প্রেসার থাকে, এবং সেটা আসলে ফাইনালেও আমরা দেখেছি প্রচুর দর্শক ছিল, যার কারণে প্রেশারটা আমার কাছে মনে হয় নেপাল একটু বেশি নেওয়ার কারণে তারা একটু এলোমেলো হয়ে যাচ্ছিল, একটা বিল্ড আপ করতে পারছিল না। হাই ইন্টেন্সিটি ছিল ম্যাচে, বাট যেটা হয় যে আপনি যদি হাই ইন্টেন্সিটির সাথে যদি ম্যাচ বিল্ড আপ ঠিকঠাকভাবে না করতে পারেন, তখন অপোনেন্ট কিন্তু আসলে তার কৌশল বদলাবে, যেটা মারুফ ভাই করেছে, এবং কৌশল বদলেই কিন্তু বাংলাদেশ অ্যাটাকে গিয়েছে। এবং যেটা হয় যে আপনি এক্সট্রা টাইমে যখন এত অসাধারণ একটা গোল হবে, তখন কিন্তু খেলার প্যাটার্নটা এবং মোমেন্টামটা পুরোটা আপনার দিকে চলে আসবে। তো আমি বলবো বাংলাদেশ দল এরপর থেকে আসলে কোনোভাবেই নেপালকে আর খেলায় ফিরতে দেয়নি। নেপাল টিমটা আসলে, আমরা আগের ম্যাচটা যখন ফার্স্ট ম্যাচটার কথা বলেন বা এই ফাইনাল ম্যাচটার কথা বলেন, এই টিমটার সম্পর্কে যখনই বিশ্লেষণ করতে হয়, এর আগে কোচও প্রেস কনফারেন্সে একটা ইঙ্গিত দিয়েছিলেন যে নেপাল টিমটা বেশি স্পিডি টিম, একই সঙ্গে তারা উইং থেকে অ্যাটাকটা বিল্ড করে। আপনি যেটা বললেন যে কোচ মারুফুল হক উনি তার স্ট্র্যাটেজিটা বদলেছিলেন, আসলে ওই জায়গাটা একটু বিশ্লেষণ করবেন। কি স্ট্র্যাটেজিতে বাংলাদেশ গিয়েছে? আমরা দেখেছি ফাইনালে ফার্স্ট হাফে অনেকটা সময় পর্যন্ত আসলে নেপালকেই বলতে হবে যে তারা এগিয়েছিল। দেখেন, অপোনেন্ট যখন খুব হাই ইন্টেন্সিটি, বা আপনি যেটা বললেন যে খুব দ্রুত সাথে যখন অ্যাটাকগুলি বিল্ড আপ করবে, তখন আপনাকে খুব কুল এবং পেশেন্ট থাকতে হবে, কারণ ওইগুলিকে আপনাকে সামাল দিতে হবে। আপনি যদি সাথে সাথে কাউন্টার প্রেসিংয়ে যদি আপনি হাই ইন্টেন্সিটিতে অ্যাটাকে যান, তখন আপনি বিপদে পড়তে পারেন। এবং মারুফ ভাই খুব ভালোভাবে ম্যাচটা রিড করতে পেরেছে। যখন দেখছে যে নেপাল খুব হাই ইন্টেন্সিটি এবং খুব দ্রুত গতিতে অ্যাটাকে আসছে, তখন সে যেটা করেছে ওইগুলিকে খুব কাম এবং কুলভাবে তার প্লেয়াররা সামাল দিয়েছে। হয় কি, আপনি যখন একটার পর একটা করতে থাকবেন, আপনি যখন রেজাল্ট না আসবে, তখন আপনি কিন্তু ফ্রাস্ট্রেশনে পড়ে যাবেন। তো যেটা হয়েছে নেপালের ক্ষেত্রে, এবং নেপালের সাপোর্টারদের একটা ডেফিনেটলি প্রেশার ছিল, সেটা কিন্তু খেলায় বোঝা গিয়েছিল। দেখা গেল অ্যাটাকিং থার্ডে গিয়ে তারা অ্যাটাকটা আসলে ভালোভাবে ফিনিশ করতে পারছিল না। বাই দিস টাইম বাংলাদেশ যেটা করেছে
যে বাংলাদেশও কিন্তু যখন দেখেছে যে নেপাল একটু ফ্রাস্ট্রেশনে পড়ে গেছে তখন কিন্তু তারা কাউন্টার অ্যাটাক শুরু করেছে এবং তারা ম্যাক্সিমাম টাইম দেখবেন যে তারা বল বিল্ড আপ মানে পাসিং ফুটবল খেলার চেষ্টা করেছে এবং তারা অ্যাটাকটা আসলে ফিনিশ করার চেষ্টা করেছে এবং যেটা বললাম যে খেলা মোমেন্টামটা তো আসলে মিরাজ এক্সট্রা টাইমের ওই দুর্দান্ত ফ্রি কিক এনে দিয়েছে। দেখুন ওই সময় গোলটা হওয়ার কারণে কিন্তু খেলাটা সেকেন্ড হাফে গিয়ে কিন্তু বাংলাদেশের জন্য আরও হয়েছে এবং সেকেন্ড হাফ শুরু হওয়ার সাথে সাথে আপনি আরেকটা গোল পেয়ে গিয়েছেন। এইটা আসলে খেলাটা একদম বাংলাদেশের দিকে নিয়ে গেছে। তো আমি বলবো যে বাংলাদেশ এই দলটাতে আসলে অনেক ট্যালেন্ট প্লেয়ার আছে। আমরা তো আসলে যারা গোল করে তাদের সবসময় ফোকাসে থাকে। আপনি যদি গোলকিপার আসিফকে দেখেন, আপনি যদি দেখেন শ্রাবণের জায়গায় নেমে কিন্তু সে ভারতের ম্যাচটায় এবং ফাইনালে নিয়ে আসছে। সুতরাং আপনি তো পিছনের দিকে তাকাতে হবে, কারণ ফাইনালে না আসলে তো আপনি চ্যাম্পিয়ন হতে পারতেন না। সো ওই ম্যাচটাও কিন্তু টার্নিং পয়েন্ট ছিল বাংলাদেশের জন্য এবং আমি বলবো যে মিডফিল্ডে যদি দেখেন মিডফিল্ডার আসলে যেভাবে প্রোটেক্ট করেছে, কারণ অপোনেন্ট যখন খুব হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলবে তখন আপনার সেটা প্রোটেক্টটা কিন্তু মিডফিল্ড থেকে করতে হবে। আমার মনে হয় যে বাংলাদেশ দল সেটা বেশ ভালোভাবে করেছিল এবং ডিফেন্স লাইন সলিড ছিল, কারণ আপনি দেখবেন নেপাল অনেকবারই কিন্তু বক্সের ভিতরে ঢুকে গিয়েছিল। শেষ মুহূর্তের সময় কিন্তু আপনি দেখবেন তারা মানে ক্লিয়ারেন্সগুলি বেশ ভালো ছিল। ওভারঅল একটা টিম এফোর্ট। কোচ মারুফ ভাইকে আমি বলবো যে দুর্দান্ত একটা এফোর্ট দিয়েছে, কারণ বেশি একটা সময় পায়নি। সে আসলে দলটাকে গুছিয়ে নিয়ে আমি বলবো যে ম্যাচ বাই ম্যাচ বাংলাদেশ ইমপ্রুভ করে আসলে এই টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হয়েছে। আমরা আবারও কথা বলবো আমাদের আজকের অতিথি জাহিদ হোসেন এমিলির সঙ্গে। এমিলি ভাই, পুরো বাংলাদেশে আসলে একটা নতুনের জয়গান বলবো আমরা। ক্রিকেটে যেমন দেখলাম যে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়েছে, এরপর সাফ সেটা হোক যুব পর্যায়ের, তারপরও বাংলাদেশের জন্য এটা কত বড় অ্যাচিভমেন্ট। এর আগে এই যুব পর্যায়ে বাংলাদেশ দল আসলে আরও 5বার ট্রাই করেছে, কিন্তু এই শিরোপা জেতা হয়নি। অনূর্ধ্ব 18-তে 2বার, 19-এ 2বার, 20-এও এর আগে একবার ফেল করেছে, কিন্তু এই ষষ্ঠ চেষ্টায় এসে বাংলাদেশ সাফল্য পেল। দেখেন, স্পোর্টস একমাত্র ইভেন্ট যার মাধ্যমে আপনি বিশ্বকে জানান দিতে পারেন যে আপনি আসলে সারা বিশ্বকে কিন্তু একত্রিত করতে পারেন। তো সেই জায়গা থেকে আপনি যেটা বলেছেন যে ক্রিকেট জিতেছে, নতুন একটা উদ্যমে বাংলাদেশ এস ভিত্তিক দল আন্ডার-20 সেটাও তারা চ্যাম্পিয়ন হয়েছে। এখান থেকে প্রমাণিত হয় যে বাংলাদেশ যে আসলে আগামী দিনগুলিতে আসলে নতুনদের মাধ্যমে যে মানে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে, সেটা কিন্তু তারা শুরুটা বেশ ভালোই করেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এটা জাস্ট শুরু, বাট আমার কাছে মনে হয় যে এইটার আর কনসিস্টেন্সিটা আমাদের বজায় রাখতে হবে প্রত্যেকটা সেক্টরে। কারণ আমরা জানি স্পোর্টস একটা এমন একটা মাধ্যম যার মাধ্যমে আপনি সারা বিশ্বকে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন, ইনভলভ করতে পারবেন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ফুটবল আসলে আমরা অনেক দিন ধরেই কিন্তু জানেন যে আমরা বড় কোনো শিরোপা জিততে পারিনি। মেয়েদের সাফের পরে আসলে 22-এর সাফের পরে আবার 2024-এ এসে আন্ডার এস ভিত্তিক দল একটা বড় শিরোপা জিতেছি। এটা আমি বলবো বড় শিরোপাই, কারণ এই প্লেয়ারাই কিন্তু কিছুদিন পরে জাতীয় দলে আপনাকে সার্ভিস দিবে। সুতরাং যদি এদেরকে আপনি প্রোটেক্ট করতে পারেন, এদেরকে যদি আপনি ফ্যাসিলিটিস দিতে পারেন, আমার মনে হয় যে প্লেয়াররা কিন্তু, কারণ অলরেডি কোচ কিন্তু বলেছে যে বেশ কিছু প্লেয়ার এখানে সিনিয়র জাতীয় দল যাবে। সুতরাং ওভারঅল আমি দেখছি ভালো একটা সম্ভাবনা রয়েছে, বাট ইট ডিপেন্ড করে যে আসলে আমরা তাদেরকে কিভাবে নার্সিং করবো। এস ভিত্তিক দল বাংলাদেশ সবসময় ভালো করে, বাট যেটা হয় যে এইটার মানে পরিকল্পনাটা কিভাবে করা যায়, মানে আপনাদের তরফ থেকে, আপনারা যারা সাবেক ফুটবলার আছেন, এই মুহূর্তে যেহেতু সবখানে একটা পরিবর্তনের ডাক আমরা দেখছি, নিশ্চয়ই ফুটবল ফেডারেশনেও পজিটিভ কিছু চেঞ্জ আসবে বলে আমরা আশা করি। সেইখানে আপনাদের কোনো পরামর্শ থাকবে কিনা? কারণ সবকিছুই তো আসলে মানে নির্ভর করে যে সাফল্যটাই আসলে মূল, তাই না? তো সেইখানে ওই প্রসেসটার জন্য আপনাদের কি পরিকল্পনা বা আপনাদের কি পরামর্শ থাকবে? দেখেন, আমি একটা জিনিস বলতে চাই, বিশ্বাস করি যে আপনি যে চেয়ারে বসে রয়েছেন, আপনি আপনার চেয়ারের দায়িত্বটা বুঝতে হবে আপনাকে। দেন আপনি কাজের প্রতি আপনি তখন কিন্তু ডেডিকেশন হতে পারবেন। আপনি যদি চেয়ারের কাজগুলি না বুঝেন, তখন কিন্তু আপনি কোনো কাজই সাকসেস হতে পারবেন না। তো স্পোর্টস মিনিস্ট্রিতে চেঞ্জ এসেছে, নতুন আমাদের ক্রীড়া উপদেষ্টা হয়েছেন এবং সে কিন্তু একটা ডিক্লেয়ার দিয়েছে যে সে একটা স্পোর্টস হাই ইন্টেন্সিটি একটা স্পোর্টস ইনস্টিটিউট করবে। সুতরাং আমি বলবো যে প্রত্যেকটা মানে আপনি ইভেন্টে, নট অনলি ফুটবল, ক্রিকেট, যত ইন্ডিভিজুয়াল ইভেন্ট আছে, আমি বলবো যে আমাদের দেখতে হবে যে আমরা আসলে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের ট্রেনিং সেশন ফ্যাসিলিটিস দিতে পারছি কিনা, আমাদের থাকা খাওয়া বা আনুষঙ্গিক আমাদের মাঠের প্র্যাকটিস গ্রাউন্ড সব ঠিকঠাক আছে কিনা, ইভেনচুয়ালি যারা প্র্যাকটিস করাবে তাদের স্ট্যান্ডার্ড সব ঠিক আছে কিনা, এগুলি যখন আপনি প্রপার ইনশিওর করতে পারবেন, তখন কিন্তু আপনি ওয়ার্ল্ডের সাথে তাল মিলাতে পারবেন। আমার কাছে মনে হয় ওই জায়গাটাতে আমাদের বেশ অ্যাবসেন্স রয়েছে। আজকে দেখেন আন্ডার-20 চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কিন্তু কারণ রয়েছে, বিকজ মারুফ ভাইয়ের
ট্রেনিং সেশনে কিন্তু ভিন্নতা রয়েছে, ভেরিয়েশন আছে। তো ওই জায়গার কারণেই কিন্তু দেখবেন যে আজকে তারা চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং আমি বলবো যে আমাদের যে জুনিয়র লেভেল আছে তারা যে আসলে কোন জায়গাতে ট্রেনিং করে, তাদের ফ্যাসিলিটিস কি, তাদের ট্রেনিং সেশন কারা করায়, কোচের লেভেল ঠিক আছে কিনা, প্লেয়াররা আসলে ভালো মাঠ পাচ্ছে কিনা, এইগুলি যদি আপনি প্রপার ইনশিওর করতে পারেন, আমি মনে করি যে আমাদের দেশের যে ট্যালেন্ট আছে, আমরা স্পোর্টসের প্রতি যে আমাদের ডেডিকেশন আছে, ভালোবাসা আছে, নতুন স্পোর্টস মিনিস্ট্রিতে যে চেঞ্জ আসছে, তারা সবাই মিলে যদি আমরা কাজ করতে পারি, আমার মনে হয় যে আমরা এগিয়ে যাব। এখানে আসলে ক্লাব কাঠামোকেও আসলে অনেক বেশি, এগুলি কিন্তু সবকিছু এর ভিতরেই, কারণ ফুটবল ফেডারেশন আসলে প্লেয়ার প্রডিউস করে না, প্লেয়ার প্রডিউস করে কিন্তু ক্লাবগুলি, বাট ফুটবল ফেডারেশনের গাইডলাইন থাকতে হবে। এটা আরো 10-15 বছর আগে হওয়া উচিত ছিল। আপনি যদি ক্লাবগুলি প্রেশার দিতেন বা ক্লাবগুলির অবকাঠামো ঠিক করতে বলতেন, আমাদের এখানে আসলে অনেক কিছুই আসলে মানে বলা যায়, বাট করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। বাট এগুলি করতেই হবে যদি আপনি ফুটবলকে নিয়ে যান, আদারওয়াইজ আপনি মাঝে মাঝে কিছু টুর্নামেন্ট জিতবেন, আবার এরকম কিছু প্লেয়ার উঠবে, তারপরে আবার ফল ডাউন করবে। বাট আমার মনে হয় যে প্রসেসটা যদি ঠিক থাকে, প্ল্যানিংটা যদি ঠিক থাকে, সবকিছুই সম্ভব। যেটা বললাম যে ক্লাব ফুটবলকে মাস্ট ডেভেলপ করতে হবে, এবং ক্লাব ফুটবলে আমি মনে করি যে ইনশিওর করতে হবে যে তাদের প্রত্যেকটা ক্লাবে জুনিয়র দল আছে কিনা। যেহেতু একটা নতুনত্ব আসছে, আমার কাছে মনে হয় যে স্পোর্টস মিনিস্ট্রিতে কিন্তু অলরেডি বলেছে যে প্রত্যেকটা ফেডারেশনে কিন্তু একটা সার্চ কমিটি থাকবে, যে তারা আসলে কাজগুলি প্রপার করছে কিনা। এটা থাকা খুবই জরুরি, এবং প্রত্যেক বছর আসলে তাদের কাছে একটা প্রতিবেদন দেওয়া উচিত যে এই ফেডারেশনগুলি আসলে এই কাজগুলি ঠিকভাবে করছে, এই কাজগুলি করছে না। তখন কিন্তু আপনার জবাব দিতে হবে, তখন আপনার কাজের প্রতি এই জবাবদিহিতার কালচারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেটা বললেন যে 10-15 বছর আগেই হয়তো শুরু করা উচিত ছিল, তারপরেও বলবো ইটস নেভার লেট। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ক্রিকেট জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিপক্ষে মামলা হলেও প্রমাণ না হওয়া পর্যন্ত অতি উৎসাহী হয়ে গ্রেফতার না করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া আছে, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তবে হত্যা মামলা ছাড়াও সাকিবের নামে অর্থ আত্মসাতের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে তদন্তের জন্য আবেদন করা হয়েছে। আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে। দেশের ফুটবলে একমাত্র সাফ জয়ে অনন্য ভূমিকা রাখা গোলরক্ষক আমিনুল হক যখন হাত করা পড়ে কারাগার আর আদালতে হাজিরা দিতে হয়েছে, তখন ফুলেল শুভেচ্ছায় রাজনীতির মাঠে বরণ করে নেওয়া হয়েছিল ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকে। শুধুমাত্র বিএনপির রাজনীতিতে জড়িত হওয়ার কারণে হয়রানিমূলক মামলায় বন্দী করে রাখা হয়েছিল দেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করা এই অধিনায়ককে। ক্ষমতার পালা বদলে একই বিড়ম্বনায় আওয়ামী লীগ থেকে মনোনীত সাবেক এমপি সাকিব আল হাসান, এরই মধ্যে রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে তার নামে। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে খেলছেন সাকিব আল হাসান। মামলার আসামি হওয়ায় তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে সরকার? এভরি অ্যাকশন হ্যাজ সাম রিয়াকশন, না ইকুয়াল রিয়াকশন বলে কিছু রিয়াকশন হয়, সেটা আমরা পছন্দ করি না, কিন্তু এই রিয়ালিটিটা তো বুঝতে হয় যে এটা তো আউট অফ দ্য ব্লু আসে নাই। এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না। আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না, এবং আমাদের পুলিশ বাহিনীকে আমি যতদূর জানি এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে অবিশ্বাস্য, অ্যাপারেন্টলি খুব অবিশ্বাস্য কিছু হলে যতটা পারা যায় আইনগত সীমার মধ্যে থেকে রেস্ট্রেইন দেখানোর জন্য আর কি। সাকিবের ব্যাপারে নমনীয় হলেও আইন উপদেষ্টা স্মরণ করিয়ে দিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকার কিভাবে ফুটবল দলের অধিনায়ককে হয়রানি করেছে। সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই, সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছে। সব কিছুর জন্মদাতা হচ্ছে আওয়ামী লীগ। আমিনুলকে গ্রেফতার করা হয়েছে, দিনের পর দিন জামিন দিচ্ছিল না, দিনের পর দিন জামিন দিচ্ছিল না। আমি নিজে শুধু প্রথম আলোতে কলাম লিখেছি, আমি আপনাদের কাউকে লিখতে দেখি নাই। আপনাদের পত্রিকায় একটা জাতীয় দলের বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সাব গেমসে, তার ইয়েতে চ্যাম্পিয়নশিপে গ্রেফতার করেছে, মামলা গ্রেফতার, দিনের পর দিন জামিন রিজেক্ট করেছে। সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে। হত্যা মামলা ছাড়াও সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারি, বেটিং, অবৈধ সম্পদ অর্জন, স্বর্ণ চোরাচালান, অর্থ পাচার সহ বেশ কয়েকটি বিষয়ে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জমা পড়েছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বৃহস্পতিবারের বোর্ড সভায় বড় রদবদল আসতে যাচ্ছে দেশের ক্রিকেটে। 11 পরিচালক আত্মগোপনে থাকায় নতুন স্ট্যান্ডিং কমিটির রূপরেখা চূড়ান্তের পাশাপাশি বাতিল করা হবে পূর্বাচল ক্রিকেট স্টেডিয়ামের দরপত্র। জাতীয় দলে হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহের ভবিষ্যৎ কি হবে সেই বিষয়েও আসবে সিদ্ধান্ত। ক্রিকেট সংশ্লিষ্টদের দাবি, বিসিবি সংস্কারের অংশ হিসেবে বোর্ডের আয় ব্যয়ের হিসেব
জনসম্মুখে প্রকাশের রীতিও চালু করা উচিত। পূর্বাচল ক্রিকেট স্টেডিয়ামের ভাগ্য এখন অনিশ্চিত। কেবল নাম বা নকশা নয়, অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে যে কোনো ধরনের নির্মাণ কাজ। আগামী 30 আগস্ট ছিল নির্মাণ কাজের দরপত্র জমা দেওয়ার শেষ দিন। তার আগে বিসিবির সভায় সকল ধরনের দরপত্রের কাজ বন্ধের সিদ্ধান্ত নেবে ফারুক হোসেনের নেতৃত্বাধীন বোর্ড। আপাতত সেখানে ঘরোয়া ক্রিকেট চালানোর কথা হলেও তা করতেও নানা সুযোগ সুবিধার প্রয়োজন ভেন্যুটিতে। নতুন বোর্ড সে ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে তাও এখন অনিশ্চিত। সভার গুরুত্বপূর্ণ এজেন্ডা নতুন স্ট্যান্ডিং কমিটির রূপরেখা। রাজনৈতিক সম্পৃক্ততার কারণে আত্মগোপনে দেশের অধিকাংশ বোর্ড পরিচালক। নতুন করে সাজাতে হবে বিভিন্ন কমিটিও। ক্রিকেট অপারেশনস সহ বিপিএল গভর্নিং কাউন্সিল, সামনে ঘরোয়া ক্রিকেটের ব্যস্ত সূচি থাকায় উপস্থিত পরিচালকদের মাঝেই ভাগ করে দেয়া হবে এসব কমিটি। চরম সমালোচিত ইসমাইল হায়দার মল্লিকের পরিবর্তে বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্ব উঠতে যাচ্ছে ফাহিম সিনহার কাঁধে। জালাল ইউনুসের পদত্যাগের কারণে ক্রিকেট অপারেশনস প্রধানের শূন্য হয়ে যাওয়া পদ পূরণ করবেন নাজমুল আবেদিন ফাহিম। বিকেএসপির সাবেক ক্রিকেট উপদেষ্টা সামলাবেন গেম ডেভেলপমেন্ট সেকশনও। পরিবর্তন আসতে পারে জাতীয় দলের হেড কোচের চেয়ারে। ক্ষতিপূরণ দিয়ে হাতুরু সিংহেকে বিদায় জানানোর গুঞ্জন নানান মহলে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিদেশি কোচ না পাওয়া গেলে ভারপ্রাপ্ত কোচের গুরুদায়িত্ব পালন করবেন সোহেল ইসলাম কিংবা মোহাম্মদ সালাউদ্দিন। যদিও কদিন আগেই রাওয়ালপিন্ডি টেস্ট জেতানো লঙ্কান কোচকে সরিয়ে দেওয়ার ব্যাপারে অসন্তোষ আছে খোদ নীতি নির্ধারণী মহলে। পাপনের বোর্ড নিয়ে আর্থিক অসঙ্গতির অভিযোগ ছিল সবচেয়ে বেশি। বিসিবি সংস্কারের অংশ হিসেবে এখন থেকে ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে আয় ব্যয়ের হিসাব প্রকাশের দাবি ক্রিকেট সংশ্লিষ্টদের। আজকে আইসিসি বলেন, এসিসি বলেন, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড বলেন, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বলেন, প্রত্যেকটা দেশের ওয়েবসাইট আছে নিজস্ব। সেই ওয়েবসাইটে তারা প্লেয়ার টিম সিলেকশন হলে আমরা দিয়ে সব কিছু দিই। তো আমরা কেন ভাই যে আমাদের সারা বছরের যে অর্থনৈতিক কর্মকাণ্ড যেটা হয়েছে, যে সারা বছরের আয় কত ছিল, কত ব্যয় ছিল, আমরা সেটা কেন আপলোড করব না? সেটা করে দেওয়া উচিত। জনগণের রাইট আছে, আপনাদের অধিকার আছে যে জানার। তখন আর আপনারা এসে বারবার আপনি এসে সবাইকে জিজ্ঞেস করবেন না ওইটা কি হয়েছে, ওইটা কি হইল, একদম পানির মতো স্বচ্ছতা। ফারুক আহমেদের সভাপতিত্বে এই নিয়ে দ্বিতীয়বারের মতো বোর্ড সভায় বসতে যাচ্ছেন বিসিবি পরিচালকরা। সবশেষ সভায় নতুন 2 পরিচালক বাদে উপস্থিত ছিলেন 8 জন। গঠনতন্ত্র অনুযায়ী বৃহস্পতিবারের সভাসহ পরবর্তী বোর্ড মিটিংয়ে অনুপস্থিত থাকা পরিচালকদের পদ শূন্য বলে বিবেচিত হবে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এর আগে আরও একবার নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এদিকে মাঠের প্রস্তুতির পাশাপাশি একাদশ নিয়েও কাটাছেঁড়া শুরু করে দিয়েছে স্বাগতিক পাকিস্তান। বাংলাদেশের ক্রিকেটে এখন বইছে স্বস্তির সুবাতাস। এক সাকিব ইস্যু ছাড়া আগের যে কোনো সময়ের তুলনায় দল এবং ড্রেসিং রুম অনেক বেশি সুস্থির। তার একটা মূল কারণ পাকিস্তান সফরে দলের পারফরমেন্স। টিম ম্যানেজমেন্টের সদস্যরাই বলছেন রাওয়ালপিন্ডির প্রথম টেস্টে অভাবনীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ, যা টনিক হিসেবে কাজ করছে পুরো ক্রিকেট সিস্টেমেই। তবে এবার সেই সাফল্যগাথা ভুলে সামনের দিকে এগোনোর সময়। এদিকে বাংলাদেশ যতটা সুস্থির ঠিক ততটাই অস্থির পাকিস্তান ক্রিকেট। পিন্ডি টেস্টের হার কোনোভাবেই হজম করতে পারছেন না দেশটির সাবেক ক্রিকেটাররা। তাদের সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিরা। বাদ পড়ছেন না টিম ম্যানেজমেন্টের সদস্যরাও। দেশের মাটিতে উইকেটের চরিত্র না বোঝায় অবাক হয়েছেন সবাই। তবে দ্বিতীয় টেস্টে আর কোনো ভুল করতে চায় না পিসিবি। তাই প্রথম টেস্টের আগে স্কোয়াড থেকে ছেটে ফেলা স্পিনার আবরার, ব্যাটার কামরান গুলাম এবং পেস বোলিং অলরাউন্ডার আমের জামালকে আবারও ফিরিয়ে এনেছে তারা। প্রথম টেস্টের পর পিতৃত্বকালীন ছুটিতে যাওয়া শাহিন আফ্রিদিও যোগ দিয়েছেন দলের সঙ্গে। তবে একাদশে তার জায়গা নিয়ে রয়েছে সংশয়। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। কবলিত মানুষের পাশে দাঁড়ালেন যুব এশিয়া কাপ জয়ী 2 ক্রিকেটার মাহফুজুর রহমান রাব্বি ও জিসান আলম। কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলে সশরীরে ত্রাণ নিয়ে হাজির হন তারা। তাদের এই উদ্যোগে সশরীরে উপস্থিত হতে না পারলেও সহযোগিতার হাত বাড়িয়েছেন এইচপি দলের অন্যান্যরাও। চারিদিকে থই থই পানি, যেদিকে চোখ যায় সেখানে কোমর সমান জল। বানের পানিতে ভাসছে ঘরবাড়ি, স্কুল, মসজিদ সহ সকল স্থাপনা। কোথাও কিছুটা পানি কমেছে, কোথাও আবার উন্নতি নেই। মানবেতর জীবনযাপন করছেন বন্যা কবলিতরা। বন্যার্তদের উদ্ধারে বিভিন্ন সহযোগী সংগঠন, সেনাবাহিনী কাজ করলেও এখনো বিপর্যয়ের মধ্যে সেখানকার মানুষজন। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলার মানুষের দুর্ভোগে মন কাঁদছে জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার।
বন্যার্তদের সহায়তায় ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে চলছে গণত্রাণ কর্মসূচি। তবে যুব বিশ্বকাপ জয়ী দুই ক্রিকেটার রাব্বি ও জিশান হাঁটলেন ভিন্ন পথে। মাত্রই অস্ট্রেলিয়ায় দুর্দান্ত পারফর্ম করে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে ফাইনাল খেলে দেশে ফিরেছে বাংলাদেশ এইচপি দল। তবে দেশের মানুষের এমন দুর্ভোগে আর ঘরে বসে থাকা নয়, নিজেদের উদ্যোগ আর সতীর্থদের সহযোগিতায় এবার বন্যা কবলিত এলাকায় সশরীরে হাজির মাহফুজুর রহমান রাব্বি ও জিশান আলম। দুর্গত এলাকা কুমিল্লার 14 গ্রামের ধোরকড়ায় শুকনো খাবার, পানি সহ ত্রাণ নিয়ে হাজির এই দুই ক্রিকেটার। সেখানে উপস্থিত হতে না পারলেও সতীর্থদের মাধ্যমে সহযোগিতা পাঠাতে পিছপা হননি আবু হায়দার রনি, রিপন মণ্ডলরা। স্থানীয় সামাজিক সংগঠন মিলেনিয়াম ফ্রেন্ডসের সহযোগিতায় বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেন তারা। প্রত্যাশা, এই উদ্যোগে কিছুটা হলেও ঘুঁচবে মানবেতর জীবনযাপন করা বন্যা কবলিতদের দুর্ভোগ। যেহেতু আমাদের দেশের এরকম একটা দুর্যোগ আগে এসেছে, তো আমার কাছে মনে হলো যে না, কিছু একটা করা উচিত আমাদের থেকে। সো আসলে এইখান থেকে আসলে উদ্যোগটা নেওয়া। এই বর্ণার্থীর মধ্যে যারা অসহায় মানুষ, তাদের সবাই, আমরা দেশের মানুষ একটাই প্রত্যাশা, সবাই যাতে এগিয়ে আসুন। আরও অনেক মানুষের কাছে অনেকভাবে অনেক কিছু যাওয়া দরকার, খাবার পাচ্ছেন অনেকে, সবার দরকার যে তাদের হেল্প করা, সাহায্য করা। আমি একটাই বলবো, দেশের মানুষ সবাই এগিয়ে আসুন। সবার সম্মিলিত উদ্যোগে ধীরে ধীরে দুর্ভোগ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বন্যার্তরা। সমাজের সকল শ্রেণী পেশার মানুষ এগিয়ে আসলেই সম্ভব ফেনী, কুমিল্লা, নোয়াখালীর এই দুর্ভোগ ঘোচানো। এই বিপদ থাকবে না, এই বিপদ ইনশাল্লাহ একদিন কেটে যাবে। কিন্তু এই যে দুঃসময়গুলো আমরা সবাই যদি এগিয়ে আসি, মিলেনিয়াম ফ্রেন্ডস, সামাজিক সংগঠনগুলো আমরা যদি সবাই সাহায্য করি, তাহলে অবশ্যই মানুষ আরো বেশি উপকৃত হবে। বন্যা কবলিতদের দুর্ভোগে পাশে থাকতে পারা বড় স্বস্তির বিষয় বলে জানান যুব বিশ্বকাপ জয়ী এই দুই ক্রিকেটার। তাজিন খন্দকার, সময়। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরেকবার। বাংলাদেশের দেশে ইতিহাস গড়ল বাংলাদেশ। নেপালকে 4-1 গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 সাফে চ্যাম্পিয়ন লাল সবুজ। সর্বোচ্চ গোলদাতা মিরাজুল। সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই, সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে, তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে, সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। সাকিবের বিরুদ্ধে মামলার প্রশ্নে সাবেক ফুটবলার আমিনুলের প্রসঙ্গ টানলেন আইন উপদেষ্টা। প্রমাণ না হওয়া পর্যন্ত অতি উৎসাহী হয়ে গ্রেফতার না করার নির্দেশ। এবং বিরাট রদবদল আসছে দেশের ক্রিকেটে। বৃহস্পতিবারের বোর্ড সভায় জানা যাবে হাথুরু সিংহের ভবিষ্যৎ। এজেন্ডায় স্ট্যান্ডিং কমিটি আর পূর্বাচল স্টেডিয়ামের দরপত্র বাতিল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।